গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে শুরু করছি পতজা উপন্যাস সিজন 1 পার্ট 14। পদ্মজা দুই হাতে আঁকড়ে তোলার চেষ্টা করে। পূর্ণা কিছুতেই উঠতে পারছে না, পা যেন ব্যথায় অবশ হয়ে গেছে। কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল, আপা, পা ভেঙে গেল মনে হয়। ইস, এত ব্যথা করছে, মুচকে গেছে বোধহয়। ঠিক হয়ে যাবে, ওঠার চেষ্টা কর, আমার গলা ধরে ওঠ। গ্রামের পথ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলে পথে কেউ নেই। গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে। সামনে বিলে থই থই জল, আর পাশে ক্ষেত, ডানে বায়ে কাদামাটির পথ, পেছনে ঝোপঝাড়। পদ্মজা সাহায্য করার মতো আশপাশে কাউকে পেল না। এদিকে পা সোজা করার শক্তি পাচ্ছে না পূর্ণা, প্রচণ্ড ব্যথা। ঠোঁট কামড়ে কাছে সে। পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। পদ্মজা সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ, আল্লাহ, কিছু করো, সাহায্য করো। একটু পর পূর্ণাকে বলল, পূর্ণা মার, একটু চেষ্টা কর উঠতে। পদ্মজা উৎসাহে পূর্ণা পায়ের পাতা মাটিতে ফেল, কিন্তু সঙ্গে সঙ্গে ব্যথার বিছলে চমকে উঠল তার পুরো শরীরে। ও মা, আপারে, পারছি না, আমার পা শেষ, মরে যাব আমি। এসব বলিস না, পায়ের ব্যথায় কেউ মরে না। অল্পক্ষণের মাঝেই আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে। তা দেখে আতঙ্কে চোখ মুখ নীল হয়ে গেল পদ্মজার। কান্না পাচ্ছে তার। পদ্মজা আলতো করে চাপ দিতেই পায়ের ব্যথায় চেঁচিয়ে উঠল পর্ণা। একটু সাবধানে হাঁটলে কি হতো, ইস, এখন কি কষ্টটা হচ্ছে। পদ্মজার চোখ ভরে জল উঠছে। আপা, আপা, ব্যথায় মরে গেছি। পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল। চকিতে চোখ তুলে তাকালো সে ক্ষেতের দিকে। পর মুহূর্তে হাসি ফুটল ঠোঁটের কোণে। সে উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল, পূর্ণারে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণা কলিজায় পানি প্রায়। মাকে দেখেই যেন ব্যথা অনেকটা কমে গেছে। হেমলতা ছুটে আসেন, পূর্ণার মাথায় হাত বুলিয়ে বললেন, কিছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বললেন, তুই বইগুলো নে। হেমলতা এদিকে সেলাই করার কাপড় দিতে এসেছিলেন। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। বাড়িতেও কোনো কাজে মন বসছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকে দুটো বিবস্ত মেয়েকে দেখতে পেলেন। একটা মেয়ে পথে বসে আছে, আর একটা মেয়ে তাকে তোলার চেষ্টা করছে। মেয়ে দুটোকে চিনতে পেরে বুক কেঁপে ওঠে তার। পথ দিয়ে আসলে দেরি হবে বলে তিনি ক্ষেতের ভিতর দিয়ে ছুটে এসেছেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো। আশ্চর্যভাবে 2 মিনিটের মাথায় দেখা মিলল ভ্যানে চিত্রা, লিখন সহ আরও 2 জন। তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল। আর একটু এগোতেই পদ্মজা আর তার মা বোনকে দেখতে পেল। চিত্রা উদ্বিগ্ন কণ্ঠে ভ্যান চালককে বলল, চাচা, ভ্যান থামান। চিত্রার দৃষ্টি অনুসরণ করে লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নেমে আসে। চিত্রাও বসে নেই, চোখে মুখে ভয় নিয়ে জানতে চাইল, কি হয়েছে পূর্ণার, কি হয়েছে। পদ্মজা বলল, কাদায় পড়ে পা মচকে গেছে। হেমলতা, চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে ভ্যানে তুলে দিয়ে লিখন সহ বাকি 2 জন কর্মী ভ্যান ছেড়ে দিল। তারা মোড়র বাড়িতে হেঁটেই ফিরবে। অনেকটা কমছে ব্যথা। 2টি বালিশের ওপর রাখা হয়েছে পা। বেশ নাই বলে বেশের মতো কাপড় বাঁধা দিয়েছেন হেমলতা। যে ব্যথা পেয়েছে তাতে কয়েকদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। হেমলতা মেয়েকে খাইয়ে দিতে দিতে বলেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে বসতে হবে না। পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবাই ঠিকই আছে, কিন্তু এখন টিভি দেখতে যাব কিভাবে? সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফুসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। বিব্রত হয়ে উঠল ও ঢোক গেল। এরপর কাছুমাছু হয়ে নিয়ে যাওয়া গলায় বলল, মোটেও খুশি হয়নি। পূর্ণার অগোচরে হেমলতার ঠোঁট চেপে হাসেন। আড়াল থেকে তা দেখে পদ্মজাও হাসল। তখন দিনের শেষ ভাগ। সূর্যবাবা আকাশ গাঢ় লাল আভায় রাঙিয়ে বিদায় নিতে চলেছেন। আকাশের সঙ্গে মিশে গিয়েছে ঘন মেঘ। সে মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে দিনান্তের শেষ আলো। ঠিক তখন মকা এসে জানালো,
মুন্নার বাপ খুন হয়েছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গেই উপস্থিত সবাই মাথায় যেন আশ্রে পড়লো বর্জ্য। পক্ষ ভিক্ষুক অসহায় মানুষটাকে আবার কে মারলো? এমন মানুষটারও শত্রু থাকে, তাও আবার এমনই যে একবারে মেরেই ফেললো। হেমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন করলো, কখনকার কথা? মগা জানালো, দুপুরের কথা। দুপুর 2টো কি 3টায় গ্রামবাসী জানতে পারে ঘটনাটি। আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে, লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে। সবাই মুন্নার বাপকে দেখতে যায়। বাড়িতে রয়ে যায় শুধু পদ্মজা, প্রেমা ও পূর্ণা। পুলিশ লাশ নিয়ে যাওয়ার পর সবাই মুন্নাকে নিয়ে বিপাকে পড়ে। আত্মীয় বলতে কেউ নেই। দূর সম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না। মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন, কিন্তু মুন্না জানালো সে থাকলে পদ্মজার বাড়িতেই থাকবে। হেমলতা মাতব্বরের অনুমতি নিয়ে শান্ত হয়ে মুন্নাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। পদ্মজা, পূর্ণা খুব খুশি হয়। খুশি হলো না শুধু পূর্ণা ও প্রেমা সমবয়সী। প্রেমা ভাবছে তার আদর এখন ভাগাভাগি হয়ে যাবে। হেমলতা ব্যাপারটা বুঝতে পেরে পদ্মজাকে বলল, প্রেমার বোধ হয় মুন্নাকে পছন্দ হচ্ছে না। দুজনের মধ্যে সখ্যতা করে দিস, যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কয়দিন গেলেই মিশবে। মুন্না করে ঘুমাচ্ছে। হেমলতা তাকে ঘরে এনে গরম গরম ভাত খাইয়ে দিয়েছিল। খেয়ে ছেলেটা ঘুমিয়ে পড়ে। রাত তো কম হলো না। মা ওরের বৈঠক দেখে পূর্ণা বলল, আম্মা, মুন্না নতুন নাম রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই, আমাদের নাম পদে, তাইলে ওর নামও তো পদেই হবে, তাই না পা? হেমলতা হেসে বললেন, তুই নাম রাখ তাহলে। রেখেছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে আগে ওর নতুন নাম সম্পর্কে জানা, যদি রাজি হয় তখন সবাই এই নামেই ডাকবো। ওরও তো পছন্দ আছে। রাজি হবে না কেন? পিটিয়ে রাজি করাবো। মেয়ের কথায় হেমলতা হাসলেন। পূর্ণা বলল, শ্বশুরবাড়ি থেকে গিয়ে আনার মতো একটা ভাই হলো আমাদের। আপাকে যখন বিয়ে দেবে আমি আর প্রান্ত গিয়ে আপাকে নিয়ে আসবো, তাই না আম্বা? আজ এ পর্যন্তই শেষ করছি। পরবর্তী পার্টে পরবর্তী পৃষ্ঠা পড়ে শোনানো হবে। সবাই লাইক সাবস্ক্রাইব করে যাবেন।